উত্তরণের পক্ষ থেকে সমস্ত ছাত্র বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের মাস্টারমশাই প্রদীপ কুমার বসাক। আমরা দেখতে দেখতে অনেকগুলো অধ্যায় কিন্তু পেরিয়ে এসেছি। আমরা আমাদের যে ইতিহাস বই অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইতিহাস বই স্বদেশ এবং বিশ্বেও এটা নিয়ে আলোচনা করছি। এই বইয়ের আজকে আমরা মূলত যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের বিষয় তোমরা জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ। এই অধ্যায়ের একটি বিশেষ উপ অধ্যায় অর্থাৎ উপ অধ্যায় ক, যার মূল বিষয়বস্তু ভারত 1940 থেকে 1946 খ্রিস্টাব্দ। এই বিষয়টিকে নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় বা এখন আমাদের আলোচনার বিষয় হলো ভারত ছাড়ো আন্দোলন। আমরা প্রত্যেকেই জানি যে ভারত ছাড়ো আন্দোলন ভারতের যে স্বাধীনতা আন্দোলন বা উপনিবেশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের একটি উত্তুঙ্গ পর্যায় ছিল ভারত ছাড়ো আন্দোলন। আমরা জানি যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে তিনটি গণ আন্দোলন হয়েছিল, 1920 থেকে 1922 অসহযোগ আন্দোলন, 1930 থেকে 1934 আইন অমান্য আন্দোলন এবং শেষ পর্ব ছিল 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। আজকে আমাদের এই ভারত ছাড়ো আন্দোলন বিষয়ের উপর আলোকপাত করা হবে। তার আগে আমরা দেখে নিই যে আমরা ঠিক কি কি জানতে পারবো। আমরা প্রথমেই যেটা জানার চেষ্টা করব সেটা হলো ভারত ছাড়ো আন্দোলনের কারণ, অর্থাৎ কী কারণে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ, আন্দোলনের সূচনা এবং বিস্তার কিভাবে হয়েছিল, আন্দোলনের ব্যর্থতার কারণে এই আন্দোলন সফল হয়নি, সেই ব্যর্থতার কারণগুলো কি সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আমরা আন্দোলনের বৈশিষ্ট্য এবং প্রকৃতি নিয়েও কিন্তু আলোচনা করব এবং সবার শেষে আলোচনা করব যে আন্দোলনের গুরুত্ব, অর্থাৎ ব্যর্থ হলেও ভারত ছাড়ো আন্দোলনের কিন্তু আলাদা একটা গুরুত্ব ছিল। তাহলে আমরা এবার পরপর এই জিনিসগুলোকে নিয়ে আলোকপাত করি। তাহলে প্রথমেই আমরা যে বিষয়টার উপর আলোকপাত করব সেটা হলো যে ভারত ছাড়ো আন্দোলন কেন হলো, কী এমন ঘটলো যার জন্য 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিতে বাধ্য হলেন। 1942 খ্রিস্টাব্দে 14ই জুলাই কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। এই যে প্রস্তাব অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের ডাক কেন গান্ধীজি দিলেন তার কতগুলো প্রেক্ষিত আছে, তার কতগুলো কারণ আছে। প্রথম যেটা কারণ সেটা হলো ক্রিপস মিশনের ব্যর্থতা। আমরা ইতিমধ্যে ক্রিপস মিশন নিয়ে আলোচনা করেছি। সেই ক্রিপস মিশন যে এসেছিল, ভারতীয়দের যে দাবি দেওয়া, মূলত স্বায়ত্তশাসনের যে দাবি প্রকট হয়ে উঠেছিল, সেটা কিন্তু ভারতীয়দের আশা পূরণ করতে পারেনি। ফলত ভারতীয় রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দকে হতাশ করেছিল ক্রিপস মিশন। গান্ধীজি সহ কংগ্রেসের নেতৃবৃন্দ বৃহত্তর গণ আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন ক্রিপস মিশনের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে। এছাড়াও আমাদের মাথায় রাখতে হবে যে যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হলো অর্থাৎ 1942 খ্রিস্টাব্দ, তার আগেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আমরা জানি। ফলে সেই যুদ্ধের একটা প্রভাব, নেতিবাচক প্রভাব পড়েছিল ভারতের অর্থনীতির ওপর, ভারতের সমাজের ওপর। যুদ্ধের ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু বেড়ে গিয়েছিল। খাদ্যশস্যের দাম প্রায় 60% বেড়ে গিয়েছিল। একই সঙ্গে দেখা দিয়েছিল চাল এবং নুনের ঘাটতি, অর্থাৎ দৈনন্দিন প্রয়োজনের যে জিনিস সেগুলো এতটাই দাম বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষ তাদের জীবন অতিবাহিত করতে পারছিল না। ফলে এই যে ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু আছড়ে গিয়ে পড়েছিল। এবং আরেকটা জিনিস যেটা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলেছিল, তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছিল, সেটা হলো সুভাষচন্দ্র বসুর গোপনে দেশত্যাগ এবং তার ব্রিটিশ বিরোধী সংগ্রাম দেশবাসীর মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি করেছিল, তাদের মধ্যে একটা অদ্ভুত দেশপ্রেমের সৃষ্টি করেছিল, যেটা সমস্ত শৃঙ্খলকে উন্মুক্ত করে আন্দোলনের পথে নিয়ে যেতে জনগণকে অনুপ্রাণিত করেছিল। এছাড়াও আরও বেশ কিছু বিষয় ছিল, সেটা তো আমরা কিছুক্ষণ আগেই বললাম যে সুভাষচন্দ্র বসু দেশত্যাগ এবং তার ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তার কথা, তার সংকল্প, তার চেষ্টা মানুষের মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি করেছিল। আরেকটা বিষয় যেটা অনেকটাই ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সুভাষচন্দ্র বসুর সংগ্রামের সঙ্গে জড়িত রয়েছে, সেটা হলো যে জাপানি আক্রমণের সম্ভাবনা এই সময় প্রবল হয়ে ওঠে। ফলে জনগণের মধ্যে একটা প্রবল ভীতির সঞ্চার হয় যে জাপান আক্রমণ করতে পারে যে কোনো সময়। ফলে জাপানি আক্রমণের আশঙ্কায় আসাম, বাংলা
এবং ব্রিটিশ সরকার নিজেও খুব বিচলিত ছিল। শুধু তাই নয়, সরকার এই সময় পোড়ামাটির নীতি আশ্রয় নিয়েছিল, মূলত উত্তর পূর্ব ভারতে যাতে জাপানি আক্রমণকে প্রতিহত করা যায় তার জন্য সেখানকার বাড়ি ঘর এগুলোকে পুড়িয়ে দিয়ে জনগণকে বাধ্য করা হয়েছিল সেই জায়গাটাকে পরিত্যাগ করার জন্য। ফলে সেখানকার মানুষ উদ্বাস্তু অবস্থায় সেই জায়গা ছেড়ে অনেকেই কিন্তু আমাদের পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল। এটা প্রকারান্তরে সমস্ত ভারতবাসীর মনের মধ্যে কিন্তু ব্রিটিশ বিরোধী বিক্ষোভ যেটা তাকে অত্যন্ত উস্কে দিয়েছিল, তাকে জাগিয়ে দিয়েছিল আরও প্রবলভাবে। এই পরিপ্রেক্ষিতে গান্ধীজি হরিজন পত্রিকায় লেখেন, জাপানি আক্রমণের হাত থেকে ভারতকে রক্ষা করার জন্য ব্রিটেনের উচিত অবিলম্বে ভারত ত্যাগ করা। অর্থাৎ গান্ধীজি ইংরেজদেরকে ভারত ত্যাগ করার জন্য অনুরোধ করলেন। 1942 খ্রিস্টাব্দে 14 জুলাই কংগ্রেসের কার্যনির্বাহ সমিতি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে। এই প্রস্তাবে বলা হয় যে শুধুমাত্র ভারতের স্বার্থে নয়, বিশ্বের স্বার্থে নাৎসিবাদ, ফ্যাসিবাদ এবং সমরবাদের বিরুদ্ধে বিজয়ের জন্য ভারত থেকে ব্রিটিশদের বিতাড়ন প্রয়োজন। অর্থাৎ সামগ্রিক শান্তি এবং সামগ্রিকভাবে উন্নয়নের জন্য ভারত থেকে ইংরেজদেরকে চলে যাওয়া প্রয়োজন। এই বার্তাটা কিন্তু রটে গেল। স্বাধীনতা লাভের পর প্রধান রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা হবে এবং সকল শ্রেণীর কাছে গ্রহণযোগ্য হিসেবে একটি সংবিধান রচনা করা হবে। এর কথাও কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের যে প্রস্তাব, সেই প্রস্তাবে বলা হয়েছিল। কংগ্রেস মিত্রপক্ষকে যুদ্ধে সাহায্য করবে, কিন্তু তার পূর্বে ব্রিটেনকে ভারত ত্যাগ করতে হবে। অর্থাৎ এই প্রস্তাবে মোটামুটিভাবে ভারতের মাটি ছেড়ে চলে যাওয়ার যে শর্ত, সেই শর্তটা কিন্তু ইংরেজদের সামনে কংগ্রেস কর্তৃপক্ষ রেখেছিল। এবার আমরা এই ভারত ছাড়ো প্রস্তাবের যে পরিপ্রেক্ষিতে 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হবার পর গান্ধীজি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন যে পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুতেই আমি সন্তুষ্ট হব না। আমরা ভারত স্বাধীন করব, না হয় মৃত্যুবরণ করব, হয় করব নয় মরব, করেঙ্গে ইয়ে মারেঙ্গে। এই ধ্বনিতে সমগ্র দেশ উত্তাল হয়ে ওঠে। 8ই আগস্ট গভীর রাতে কংগ্রেসের অধিবেশন শেষ হবার কয়েক ঘন্টার মধ্যেই গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, আজাদ সহ কংগ্রেসের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়। কেবলমাত্র উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের কংগ্রেস সংগঠন ছাড়া জাতীয় কংগ্রেস এবং তার সব শাখাকে বেআইনি বলে ঘোষণা করা হয়। অর্থাৎ কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করার সঙ্গে সঙ্গে, আন্দোলনের অভিমুখে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ব্রিটিশ সরকার তারা তাদের দমনমূলক নীতির আশ্রয় নিয়েছিল, আন্দোলনকে একেবারে শুরুতেই যাতে দমিয়ে দেওয়া যায়। কিন্তু 9ই আগস্ট জাতীয় নেতৃবৃন্দের গ্রেপ্তারের খবর প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়ে যায়। এবার আমরা দেখে নিই আন্দোলনের সূচনা এবং বিস্তার কীভাবে হলো, অর্থাৎ আন্দোলন কীভাবে ছড়িয়ে পড়ল। প্রথম সারির নেতারা বন্দী হওয়ায় আন্দোলনের রাশ চলে গিয়েছিল ছোট নেতা অর্থাৎ স্থানীয় নেতাদের হাতে। অন্যদিকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে। আমরা আগেই দেখেছি যে মানুষ কিন্তু তৈরি ছিল বৃহত্তর গণ আন্দোলনের জন্য। ফলে প্রথম সারির নেতারা বন্দী হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ রাস্তায় নেমে পড়েছিল। ফলে ভারত ছাড়ো আন্দোলন সর্বাত্মক হয়ে ওঠে এবং অনেক ক্ষেত্রে এটা হিংসাত্মক বা জঙ্গি মনোভাবাপন্ন হয়ে উঠেছিল। কানপুর, লখনৌ, পাটনা, দিল্লি, নাগপুর, আহমেদাবাদ, বোম্বাই, কলকাতা ছিল আন্দোলনের মূল কেন্দ্র। আমরা আগেই বলেছি যে এই আন্দোলনে কিন্তু হিংসার প্রকাশ হয়েছিল। টেলিগ্রাফের তার কেটে দেওয়া হয়েছিল, রেলপথ সেতু ধ্বংস করে দেওয়া হয়েছিল, থানা, ডাকঘর, সরকারি অফিস, আদালতে অগ্নিসংযোগ করে বিদ্রোহ একেবারে ছড়িয়ে দেওয়া হয়েছিল সর্বত্র। সবচেয়ে বড় কথা, জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তরপ্রদেশের বালিয়া, ওড়িশার তালচের, অসমের নলগাঁও, মহারাষ্ট্রের সাতারা, বিহারের ভাগলপুর, দিনাজপুরের বালুরঘাট, মেদিনীপুরের তমলুক মহকুমা এবং কাথি মহকুমাতে জাতীয় সরকার গড়ে ওঠে। অর্থাৎ সেখানে মানুষ নিজে সরকার গড়ে তোলে, অর্থাৎ ছোট হলেও আঞ্চলিকভাবে হলেও সেখানে জনগণ কিন্তু নিজের হাতে নিজের মতো করে তাদের সরকার গড়ে তুলেছিল। মেদিনীপুরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে 7টি থানা আক্রান্ত হয়। 29 সেপ্টেম্বর প্রায় 20,000 মানুষের একটি দল তমলুক থানা অবরোধ করে। 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা এবং 13 এবং 14 বছরের 2 কিশোর সহ 10 জন পুলিশের গুলিতে মারা যায়। সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গড়ে ওঠে তাম্রলিপ্ত জাতীয় সরকার এবং তার সহযোগী ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়।
নিরাপত্তা রক্ষার জন্য তৈরি করা হয়েছিল বিদ্যুৎ বাহিনী এবং মহিলা স্বেচ্ছাসেবীদের নিয়ে গড়ে উঠেছিল ভগিনী সেনা। তাম্রলিপ্ত জাতীয় সরকার 1944 খ্রিস্টাব্দের আগস্ট মাস পর্যন্ত তার অস্তিত্ব বজায় রেখেছিল। অর্থাৎ আমাদের বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের মূল ঝটিকা কেন্দ্র কিন্তু হয়ে উঠেছিল মেদিনীপুর। কিন্তু আমরা জানি যে আন্দোলন খুব একটা সফল হয়নি, মানে এই আন্দোলন তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি। কিন্তু কেন পারেনি? এর প্রধান কারণ ছিল সরকারি দমননীতি। সরকারি হিসেব অনুযায়ী পুলিশ 538টি জায়গায় গুলি চালিয়েছিল এবং তাতে প্রায় 1028 জনকে হত্যা করা হয়। প্রায় 3000 জন মারাত্মকভাবে আহত হন। বন্দির সংখ্যা ছিল প্রায় 60,229 জন। গান্ধীজি একে সিংহসুলভ হিংসা বলে বর্ণনা করেছেন এবং এর প্রতিবাদে 21 দিন অনশন করেন। অর্থাৎ সরকার এই আন্দোলনটাকে সমূলে দমন করার জন্য চূড়ান্ত দমননীতির আশ্রয় নিয়েছিল। স্বভাবতই এই দমননীতি সাধারণ মানুষকে ভীত এবং সন্ত্রস্ত করে তুলেছিল এবং আন্দোলনকে ব্যর্থতার দিকে যে নিয়ে গিয়েছিল এটা বলাই বাহুল্য। আরেকটি বড় কারণ এই ব্যর্থতার, সেটা হলো নেতৃত্বের অভাব। আমরা আগেই বলেছি যে গান্ধীজি সহ প্রথম সারির নেতারা গ্রেপ্তার হওয়ায় আন্দোলন কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছিল। অর্থাৎ মূল যারা আন্দোলনের চালিকা শক্তি, যারা কাণ্ডারি, তারা যেহেতু গ্রেপ্তার হয়ে পড়েছিল, ফলে আন্দোলনে চলে গিয়েছিল স্থানীয় নেতাদের হাতে। জনগণ তাদের নিজেদের মতো করে আন্দোলন তৈরি করেছিল। ফলে পরিকল্পনার অভাব দেখা যায়, কর্মসূচির অভাব দেখা যায়। আন্দোলন খুব অল্প দিনের মধ্যেই দিশেহারা হয়ে পড়েছিল। এছাড়াও রাজনৈতিক দলগুলির অসহযোগিতা ছিল চোখে পড়ার মতো। মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা প্রভৃতি রাজনৈতিক দল এবং তাদের অনুগামীরা এই আন্দোলন থেকে দূরে সরেছিল। এদের প্রত্যেকের নিজস্ব কিছু যুক্তি ছিল যে তারা এই আন্দোলনকে সমর্থন করেনি, কিন্তু সামগ্রিকভাবে এই যে একতা, রাজনৈতিক দলগুলির যে একতা, সেটার অভাব কিন্তু এই আন্দোলনকে দুর্বল করেছিল। এমনকি বি.আর. আম্বেদকরের নেতৃত্বে দলিত সম্প্রদায়ও এই আন্দোলনের কিন্তু বিরোধিতা করেছিল। আরেকটি বড় জিনিস সেটা হলো যে এই সময় কিন্তু সমস্ত ভারতবর্ষের অনেকগুলো জায়গাতেই একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছিল। বাংলাতেও এই বিপর্যয় আছড়ে পড়েছিল। একদিকে ভয়াবহ ঘূর্ণিঝড়, অন্যদিকে বন্যা এবং সবচেয়ে বড় কথা 43-এর মন্বন্তরে বহু মানুষের মৃত্যু হয়েছিল, যা আন্দোলনের গতিকে অনেকটাই মন্থর করে দিয়েছিল। অনেকের মতে গান্ধীজির অনুপস্থিতি আন্দোলনকে দুর্বল করে দিয়েছিল। এই আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলনের মূল যিনি কাণ্ডারি, তিনি তো গান্ধীজি, মহাত্মা গান্ধী। ফলে তার অনুপস্থিতি আন্দোলনকে যে দুর্বল করবে এটা তো আমরা বুঝতেই পারছি। এখন এই যে ভারত ছাড়ো আন্দোলন, তার বৈশিষ্ট্য কী ছিল, এর মূল 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 দিকগুলো কী ছিল, কিভাবে বা কোন দিক থেকে এই আন্দোলন অন্য আন্দোলনগুলো থেকে আলাদা, সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমতই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো জনগণের আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণের প্রতিচ্ছবি। একদিকে ছাত্ররা যেমন আন্দোলনের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল, অন্যদিকে কৃষক, শ্রমিকরাও বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে। মুসলিম লীগ এই আন্দোলনে অংশগ্রহণ করেনি দলগতভাবে, কিন্তু সাম্প্রদায়িক সংঘর্ষের কিন্তু নজির পাওয়া যায়নি। তার মানে কোনো একটা জায়গায় সম্প্রদায়গত ঐক্য সেটা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। তার কারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আরেকটি দিক যেটা অন্য আন্দোলন থেকে ভারত ছাড়ো আন্দোলনকে আলাদা করেছে সেটা হলো এর হিংসাত্মক প্রবণতা। ভারত ছাড়ো আন্দোলন ছিল অনেক বেশি স্বতঃস্ফূর্ত, অনেক বেশি তীব্র, ফলে পূর্ববর্তী আন্দোলনগুলোর তুলনায় অনেক বেশি জঙ্গি রূপ নিয়েছিল। এই আন্দোলনে প্রায় 550টি ডাকঘর, 250টি রেল স্টেশনকে ধ্বংস করা হয়েছিল। গান্ধীজি নিজেও জানতেন যে এই আন্দোলন শেষ পর্যন্ত হিংসার দিকে যাবে, কারণ আর কোনো উপায় নেই। ফলত তিনি এবং প্রথম সারির নেতারা গ্রেপ্তার হয়ে যাওয়ার ফলে আন্দোলনের রাশ চলে গিয়েছিল সাধারণ মানুষের হাতে, ফলে হিংসার প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। আরেকটি বড় দিক সেটা হলো এই আন্দোলনের কিন্তু একটা স্তর ছিল। সুমিত সরকারের মতে, বিখ্যাত ঐতিহাসিক সুমিত সরকারের মতে, প্রথম পর্বে আন্দোলন ছিল বয়কট এবং পিকেটিং ধর্মী। দ্বিতীয় পর্বে শহরের তুলনায় এই আন্দোলন গ্রাম ভিত্তিক হয়ে পড়ে। তৃতীয় পর্বে বিপ্লবী কার্যকলাপ কিন্তু বৃদ্ধি পেয়েছিল।
এবার আমরা চট করে দেখে নিই আন্দোলনের গুরুত্ব। হ্যাঁ, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই আন্দোলন সফল হয়নি, কিন্তু এই আন্দোলনের গুরুত্বকে আমরা কোনো অবস্থাতেই অস্বীকার করতে পারি না। বরঞ্চ আমরা বলতেই পারি যে ভারতে যে গণ আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে যে কটি, তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে কিন্তু ছিল এই ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন ছিল সর্বশেষ জোরালো গণ আন্দোলন। এই আন্দোলনে কৃষক, শ্রমিক সহ প্রায় সর্বস্তরের মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল। এই আন্দোলনে জনগণের আত্মত্যাগ এবং আত্মহুতি কিন্তু মানুষের কাছে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছিল, অর্থাৎ মানুষ নিজে থেকে নিজের জীবনকে বিসর্জন দিতে প্রস্তুত ছিল। আমরা মাতঙ্গিনী হাজরার কথা পড়েছি, এরকম অনেক মানুষ, অনেক অজানা যাদের নাম আমরা জানি না, প্রচুর মানুষ কিন্তু মারা গিয়েছিল এই আন্দোলনের জন্য। ফলে এটা একটা দৃষ্টান্ত তৈরি করেছিল। এই আন্দোলন মোটামুটি স্থির করে দিয়েছিল যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের দিন প্রায় শেষ হয়ে এসেছে, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য বা ঔপনিবেশিক শক্তিকে ভারত ছেড়ে যে চলে যেতে হবে সেটা কিন্তু মোটামুটি বোঝা হয়ে গিয়েছিল, কারণ জনগণের প্রায় সব স্তরের থেকে এই আওয়াজটা উঠে গিয়েছিল যে ইংরেজ তুমি ভারত ছাড়ো। ভারত ছাড়ো আন্দোলন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হিন্দু মুসলিম ঐক্যের এক অনন্য নজির তৈরি করেছিল। আমরা আগেই বলেছি জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, কিন্তু কোথাও খুব একটা সাম্প্রদায়িক দাঙ্গার নিদর্শন কিন্তু আমরা পাচ্ছি না। ফলে এটা সম্মিলিত একটা সম্প্রীতির একটা আন্দোলন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দ্রুত ফিরে আসছি আরও অনেক ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।